তালাকনামায় সই করার সময় হাতটা প্রবলভাবে কেঁপে উঠল অবনীর। তার আঙুলের ফাঁকে ধরা কলমটা যেন আজ পাথর হয়ে গেছে। যে হাত দিয়ে সে একদিন নতুন সংসারের স্বপ্নে জাল বুনেছিল, আর সেই হাতটাই অবাধ্য। অবনী খেয়াল করল তার হাতের কাঁপুনিটা শুধু আঙুলে সীমাবদ্ধ নেই, সেটা হৃৎপিণ্ডের ধুকপুকুনি হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। তার চোখের সামনে ভেসে উঠল সেই প্রথম দেখার দিনটি। এক সমুদ্র ভালোবাসা আর আকাশ ছোঁয়া বিশ্বাস নিয়ে সেই এক পথ চলা শুরু করছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সে হাজারো স্মৃতি আজ মাত্র কয়েক ছত্রে সংকুচিত হয়ে এই খসখসে কাগজের বুকে আছড়ে পড়েছে। টেবিলে রাখা কালির কলমটা যেন অবনীর সাথে বিদ্রোহ করছে। সে একবার আর চোখে উল্টো দিকে বসা মানুষটির দিকে তাকালো, যে মানুষটি একসময় তার নিঃশ্বাস ছিল। আজ সে এক শীতল অচেনা পাথর। ঘরের এই কৃত্রিম আলোয় চারপাশটা ঝাপসা হয়ে আসছে। অবনীর বুক ফেটে কান্না আসলেও সে তা গিলে ফেলছে, কারণ এই শীতল ঘরে আবেগের কোনো স্থান নেই, আছে শুধু আইনি মার প্যাঁচ। অবনী গভীর একটা শ্বাস নিল, কাপা হাতে জোর করে কলমটা কাগজের উপর ছোঁয়ালো। কালির প্রথম বিন্দুটা যখন সাদা কাগজটাকে স্পর্শ করলো, অবনীর মনে হলো তার বুকের ভেতর থেকে একটা বিশাল অংশ চিরতরে ছিঁড়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্তব্ধতা চিরে পেছন থেকে এক দাঙ্গাবাজ মহিলা বলে উঠল, তাড়াতাড়ি ডিভোর্স লেটারে সাইন করে আমার ছেলেকে মুক্তি দাও। তিনকো চিৎকার ড্রয়িং রুমের নিস্তব্ধতাকে কাছের মতো চুরমার করে দিল। প্রতিটি শব্দ যেন অদৃশ্য চাবুকের মতো ঘরের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এসে অবনীর কানে বিঁধতে লাগলো। অবনী ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল সামনে দাঁড়িয়ে থাকা মহিলার চোখে মুখে কেবল ঘৃণার অবজ্ঞা। তার দু চোখে তখন আগ্নেয়গিরির তপ্ত লাভার মতো লাল আভা, যা থেকে অবিরাম ক্রোধ ঠিকরে বেরোচ্ছে। মহিলার অস্থির পায়চারি আর ঘন ঘন নিঃশ্বাস বলে দিচ্ছিল, অবনীর হাতের ওই কলমটা কাগজের বুকে কয়েকটা আঁচড় না কাটা পর্যন্ত তার বুকের ভেতরের প্রতিহিংসার আগুন নিভবে না। এই একটা সই যেন তার কাছে কেবল আইনি মুক্তি নয়, বরং অবনী নামক অভিশাপ থেকে তার ছেলেকে চিরতরে মুক্ত করার এক পরম তৃপ্তি। মহিলার কথা শেষ হতেই পাশে দাঁড়িয়ে থাকা আরেক যুবতী বিষাক্ত হাসি যোগ করে বলল, লোভী, নির্লজ্জ আর চরিত্রহীন মেয়েদের থেকে এর চেয়ে বেশি কীই বা আশা করা যায়? টাকার লোভে শাহরিয়াকে বিয়ে করে এখন আগের প্রেমিকার সাথে রাত্রি যাপন করছে। চরিত্রহীন শব্দটা অবনীর কানে তীরের মতো বিঁধল। যন্ত্রণায় চোখ দুটো বন্ধ করে ফেলতেই দুফোঁটা তপ্ত অশ্রু ডিভোর্স পেপারের ওপর টুপ করে গড়িয়ে পড়ল। এই অপবাদ তার আজীবনের পবিত্রতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। নিজেকে পাথর চাপা দিয়ে শক্ত করল সে। কম্পিত হাতে সইটা শেষ করে পেপারটা পাশে ঠেলে দিল। শাহরিয়ার পাথরের মতো মুখ করে বসেছিল। কলমটা শক্ত করে চেপে ধরে একবার অগ্নিক দৃষ্টিতে অবনীর দিকে তাকালো সে। ঘেন্নার ক্রোধ যেন তার দু চোখ দিয়ে ঝরছে। শাহরিয়ার সই করতে যাবে, ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়েই শাহরিয়ারের মুখ থমথমে হয়ে গেল। সে দ্রুত ফোনটা রিসিভ করে গটগট করে ঘরের বাইরে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সবার অলক্ষ্যে শাহরিয়ারের পাশে দাঁড়িয়ে থাকা রিয়া সুযোগ বুঝে কলম তুলে নিয়ে শাহরিয়ারের জায়গায় সই করে দিল। ঘরের কারো নজরেই বিষয়টি এলো না। সবাই ভেবে নিল শাহরিয়ার নিজেই সই করে বাইরে গেছে। কিছুক্ষণ পর শাহরিয়ার ঘরে ফিরে এলো। তার চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। একটা চেয়ার টেনে ধপাস করে বসে পড়ল সে। ছেলের এই অবস্থা দেখে মনোরমা বেগম অস্থির হয়ে কাছে গিয়ে মাথায় হাত রাখলেন। শাহরিয়ার, কি হয়েছে তোর? কার ফোন ছিল বাবা? শাহরিয়ার ধরা গলায় কিন্তু স্পষ্ট স্বরে বলল, আক্কাস শিকদারের লোকেরা মনির এর বুকে গুলি চালিয়েছে। আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে মা। এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। এর মধ্যেই উকিল সাহেব নথিপত্র গুছিয়ে ঘোষণা করলেন,
তাহলে আজ থেকে আপনারা দুজনেই আইনত ভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে মুক্তি পেলেন। মনিরের বুকে গুলি চালিয়েছে শুনে শাহরিয়ার বেমানুম ভুলে গেল যে সে ডিভোর্স লেটারে সাইন করেছে নাকি করেনি। স্বভাব সুলভ গাম্ভীর্য নিয়ে শাহরিয়ার উঠে দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলল, মুক্তি পেতেই তো এত সব আয়োজন। সব শেষ জেনেও অবনী অপলক চেয়েছিল শাহরিয়ারের দিকে। এই মানুষটার কি একটুও হাত কাঁপল না? এতদিনের স্মৃতি কি একবারও তাকে বাধা দিল না? অবনী চোখ সরিয়ে নিল। প্রিয়া হয়তো ঠিকই বলেছে, সে সত্যি নির্লজ্জ। না হলে এত অপমানের পরেও কেন সে এ মানুষটার চোখের দিকে মায়া খুঁজছে? পিছন ফিরতেই অবনী দেখল কয়েক জোড়া জল ভরা চোখ তাকে করুণা করছে, আর কয়েকজনের ঠোঁটে ফুটে উঠেছে পৈশাচিক বিজয়ী হাসি। অবনী ধীরে পায়ে এগিয়ে গিয়ে বাবার ঘাড়ে হাত রেখে মৃদুস্বরে ডাকল, বাবা চলো। মেয়ের স্পর্শে বৃদ্ধের সম্বিত ফিরল। নিজের আদরের মেয়ের বৈবাহিক জীবনের এমন বীভৎস মৃত্যু নিজের চোখে দেখতে হচ্ছে তাকে। তিনি এখানে থেকেও যেন এক ঘরের মধ্যে ছিলেন। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে ভাঙা গলায় বললেন, হ্যাঁ মা চল। বাবার গলার স্বরটা কান্নায় ভিজে আসে। সৎ মা পাশে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আজ থেকে এই উটকো ঝামেলা আবার বাড়িতে যাবে। অবনী যখন দরজার দিকে পা বাড়াবে ঠিক তখনই শাহরিয়ারের মা মনোরমা চৌধুরী চড়া গলায় হুঙ্কার দিয়ে বলল, যাচ্ছ কোথায়? সব যখন শেষ তখন আমার ছেলের জন্য বয়ে বেড়ানোর চিহ্নগুলোও মুছে দিয়ে যাও। একটি হীরের নাকফুলের দাম তুমি জানো? মনোরমার কথা শুনে অবনীর হাতটা নিজের অজান্তেই নাকের কাছে উঠে এলো। সেখানে এখনও শাহরিয়ারের নিজের হাতের পরিয়ে দেওয়া হীরের নাকফুলটা রোদে চিকচিক করছে। কানে একজোড়া ইয়াররিং আর দুই হাতে সোনার বালা। মনোরমা চৌধুরী এগিয়ে এলেন। ঘেনাভরা চোখে অবনীর নাক থেকে নাকফুলটা একরকম হ্যাঁচকা টানে খুলে নিতে নিতে দাঁতে দাঁত চেপে বললেন, আমার সামনে শাহরিয়ার যেদিন তোমার নাকে এই নাকফুল পরিয়েছিল সেদিন থেকেই আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ফাইনালি সময়টা এলো। বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কি পরিণত হয় দেখলে তো। এখন এই চরিত্রের দোষ নিয়ে সারা জীবন চোখের পানি ফেলো। ব্যথায় অবনীর শরীর শিউরে উঠল, কিন্তু সে টু শব্দ করল না। শুধু একবার ঝাপসা চোখে শাহরিয়ারের দিকে তাকালো। ভালোবাসা দিয়ে এই লাঞ্ছনাটুক কি তার পাওনা ছিল? মনোরমা চৌধুরীর পাশে এসে দাঁড়ালেন আরেক মহিলা। অবনীর হাত দুটো শক্ত করে চেপে ধরে তিনি বললেন, এই হাত দিয়ে শাহরিয়ারের মুঠোর মধ্যে রাখতে চেয়েছিলে তো অবনী? ভেবেছিলে ওর সব অর্থ সম্পত্তি গ্রাস করবে। এখন দেখো তোমার হাত কেমন শূন্য। কথাগুলো বলেই তিনি অবনীর হাত থেকে সোনার চুড়িগুলো কর্কশভাবে টেনে খুলে নিতে লাগলেন। ইচ্ছাকৃতভাবে অবনীকে শারীরিক ব্যথা দিতেও তিনি দ্বিধা করলেন না। তার মেয়ে রিয়াকে কষ্ট দেওয়ার প্রতিটি হিসাব যেন তিনি আজ কড়াই গণ্ডায় বুঝে নিচ্ছেন। অসহ্য ব্যথা আর অপমানে অবনী নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার চারপাশের চেনা জগৎটা আজ এক নিমেষেই অচেনা আর বিভীষিকাময় হয়ে উঠল। এবছর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে এক অভাবনীয় জয় উপহার দিয়েছেন তরুণ ও উদীয়মান নেতা শাহরিয়ার কবির। ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার এই বিজয় সাধারণ মানুষের প্রত্যাশা আর তারুণ্যের শক্তি এক অনন্য প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জনসাধারণের চোখে শাহরিয়ার কবির একজন প্রভাবশালী নির্বাচিত মেয়র নন, বরং আদর্শ ও সুনামের এক মূর্ত প্রতীক। কিন্তু আজ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দৃশ্যটি তার সেই সযত্নে লালিত ইমেজে বড়সড় আঁচড় কাটতে পারে। এই ভয়ে শাহরিয়ারের ভেতরটা কুঁকড়ে যাচ্ছিল। সম্মানের মোহ তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে সে মানবিকতার সে লজ্জাকেই বড় করে দেখল। এগিয়ে গিয়ে রিয়ার মায়ের হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, সব তো শেষই হয়ে গেছে। তাই মাঝ রাস্তায় এই
ন্যাক্কারজনক নাটকের অবতারণা কেন? শাহরিয়ারের এই তাচ্ছিল্য ভরা প্রশ্নে রিয়ার মা কোনো কথা না বললেও অবনীর বাবার ভেতরকার আত্মসম্মানবোধ আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, নাটকটা তুমি সাজিয়েছিলে শাহরিয়ার, ভালোবাসার নামে এক চরম বিশ্বাসহীনতার অভিনয়। তুমি কি ভেবেছিলে আমার মেয়ে তোমার দয়া ছাড়া অচল? সে কি তোমার কাছে বোঝা হয়ে থাকবে? কখনো না। মনে রেখো, সে আমার মাথার মুকুট হয়েই থাকবে। তিনি শাহরিয়ারের চোখের দিকে তাকিয়ে যোগ করলেন, তোমার অডেল অর্থ আর বিলাসিতার চাকচিক্য দিয়ে তুমি তাকে আগলে রাখতে পারোনি। আমার এই সামান্য কুঁড়ে ঘরই মেয়েটা আজ থেকে শান্তিতে থাকবে। সময় একদিন কথা বলবে শাহরিয়ার কবির, সেদিন তুমি হারে হারে টের পাবে আজ তুমি কি অমূল্য রত্ন হারালে। শাহরিয়ার কোনোদিন কারো সামান্য কটুকথা সহ্য করেনি। সেখানে অবনীর বাবার এই সপাট জবাব তার অহংকারে চাবুকের মতো লাগলো। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সে চিৎকার করে উঠল, বড় বড় আদর্শের কথা না বলে মেয়েকে নিয়ে এখান থেকে বিদায় হন। আপনাদের কপাল ভালো যে আমি খুব সহজে ছেড়ে দিয়েছি। সেই মুহূর্তেই অবনীর বাবা মেয়ের হাত থেকে সম্পর্কের শেষ চিহ্ন বালা জোড়া খুলে শাহরিয়ারের হাতে সজোরে ফিরিয়ে দিলেন। তারপর মেয়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেলেন। অবনী একবারও পিছনে ফিরে তাকালো না। তার সাজানো সংসার, স্বপ্ন সব আজ ধূলির স্বাদ। কেবল দূর থেকে ভেসে আসছিল তার ননদ রূপার বুক ফাটানো চিৎকার, ভাবি যেও না, আমাদের ছেড়ে যেও না। রূপা কাঁদছিল, কিন্তু অবনী জানত যে সম্পর্কে ভিত্তি ভেঙে চুরমার হয়ে গেছে সেখানে থাকার কোনো অধিকার বা মর্যাদা তার অবশিষ্ট নেই। অবনীরা আড়ালে যেতেই রিয়া এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কুটিল হাসিতে সে বলল, যাক, আপদ বিদায় হলো। আজ আমাদের পরম আনন্দের দিন, তাই না শাহরিয়ার? শাহরিয়ার কোনো উত্তর না দিলেও তার মা রিয়ার থুতনি ধরে আদুরি স্বরে বললেন, আমার যে কি আনন্দ হচ্ছে। এবার তোমায় দুমদাম করে করে ঘরে তুলব শাহরিয়ার, আর তোমার বিয়েতে আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। কিন্তু এই উল্লাসের মাঝে রূপার অভিশাপ হয়ে ঝরে পড়া কথাগুলো বাতাসকে ভারী করে তুলল। সে ধিক্কার দিয়ে বলল, আজকের এই পাপের ফল তোমরা একদিন ঠিকই ভুগবে ভাইয়া। তুই সেদিন বুঝবি কি হারিয়েছিস। যখন তুই ভাবির জন্য ছটফট করবি তখন তাকে আর হাজার খুঁজলেও পাবি না। আমি চাই সেই দিনটা তোর জীবনে খুব দ্রুত আসুক। রূপার কথা শুনে রিয়াও তার মায়ের মুখে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তারা জানতো ষড়যন্ত্রের জাল তারা এতটাই নিপুণভাবে বুনেছে যে সেই দিন বোধহয় আর কখনোই আসবে না। শাহরিয়ার আর সহ্য করতে না পেরে দ্রুত গাইতে গিয়ে বসল। নিজের ওপর এক তীব্র ঘেন্না কাজ করছে। তার অবনীর মতো একজন সাধারণ মেয়ে, পৌরসভার সামান্য একজন চকিদার এর বোন তাকে এভাবে ঠকালো। এই অপমানের জ্বালা তার সমস্ত সত্তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এরই মাঝে শাহরিয়ারের পকেটে থাকা ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। নিস্তব্ধ গাড়ির ভেতর সেই শব্দটা যেন চাবুকের মতো শোনালো। স্ক্রিনে তাকিয়ে দেখলো পরিচিত নম্বর, কিন্তু রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক আর্তচিৎকার আর হাহাকার মেশানো কণ্ঠ। শাহরিয়ার, তুই যেখানেই থাকিস জলদি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতালে আয়। মনির মনির তোকে শেষবারের মতো কিছু বলতে চাই, ওর অবস্থা খুবই খারাপ রে। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে ও আর বেশিক্ষণ টিকবে না। কথাগুলো শুনে শাহরিয়ারের বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে এলো, কিন্তু পরক্ষণে সেই শোক রূপ নিল তীব্র আক্রোশে। ফোনটা কেটে দিয়ে স্টিয়ারিং হুইলটা জোরে চেপে ধরল সে। চোয়াল শক্ত হয়ে উঠল, দাঁতে দাঁত চেপে হিসিসে করে বলে উঠল, আক্কাস শিকদার, আজ যদি মনিরের কিছু হয় তবে খোদার কসম তোকে আমি জ্যান্ত কবর দেব, তোকে আমি ছাড়ব না। ক্রোধ আর
উৎকণ্ঠায় শাহরিয়ারের চোখ দুটো লাল হয়ে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করল না। ইঞ্জিনের গর্জনে চারপাশ কাঁপিয়ে টায়ারের ধোঁয়া উড়িয়ে তীব্র গতিতে গাড়িটা হাসপাতালের দিকে ছুটিয়ে দিল। অন্যদিকে অবনী যখন তার বাবার জীর্ণ বাড়িতে পৌঁছালো, দেখল প্রতিবেশী মহিলারা বিদ্রূপের হাসি মুখে নিয়ে ভিড় জমিয়েছে। অবনীর বাবা তাকে আড়ালে নেওয়ার চেষ্টা করে বললেন, তুই ভেতরে যা মা। কিন্তু ভিতরে পা রাখতেই নিজের সৎ মায়ের বিষাক্ত বাণ তাকে বিদ্ধ করল। রেখা বেগম রুখে দাঁড়িয়ে বলল, কোন মুখে আবার এখানে ফিরলে? আসার সময় রাস্তায় লোকদের কানাঘুষো শুনলি না? নিজের বাবার মান সম্মান তো সব ধুলোয় মিশিয়েছো। এবার কি নিজেকে শেষ করতে এসেছো? আমাদের মাথা চিবিয়ে খাবে নাকি এখন? তোমার মতো দুশ্চরিত্রার কেন মরণ হয় না? তোর জন্য আমার মাইয়াটার বিয়া দেওয়া যাইব না। বাইরে থেকে পাড়ার চাষিরাও সুযোগ বুঝে বলতে ছাড়লেন না। অবনীর যা শরীর, তাতে পতিতালয়ের মাইয়াদের চেয়ে বেশি কামাই করতে পারবে। প্রতিটি কথা অবনীর কানে তপ্ত সীসার মতো বিঁধছিল। তার মনে হচ্ছিল পৃথিবীটা যদি দুভাগ হয়ে যেত তবে সে সেখানেই আশ্রয় নিত। হঠাৎ করেই তার শারীরিক অস্বস্তিটা চরমে পৌঁছালো। মাথাটা বনবন করে ঘুরছে, পেটের ভেতরটা কেমন যেন উল্টে আসছে। সে কোনো মতে বাথরুমের দিকে ছুটে গিয়ে ওকে তুলতে লাগলো। অবনীকে জ্ঞান হারানোর অবস্থায় দেখে তার বাবা যখন তাকে ধরে ঘরে নিয়ে এলেন, অবনীর বাবা অবনীকে শুইয়ে দিয়ে পাশের বাড়ি থেকে অবনীর বান্ধবী মায়াকে ডেকে আনলো। মায়া এখন নার্সিংয়ে পড়াশোনা করছে। মায়া এসে অবনীর মুখে সব কিছু শুনে অবনীকে দেখে বলল, অবনী প্রেগনেন্ট। মায়ার মুখে অবনী প্রেগনেন্টের কথা শুনে রেখা বেগম ঘেন্না ভরে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে চিৎকার করে উঠল, পোড়ামুখী আমাদের নরকের আগুনে না পুড়ে ছাড়লো না। পিরিতি কইরা তোর বিয়া বসলো। কয়েকদিন যেতে না যেতেই আবার আরেকটা লাং জোটালো। লাংয়ের আশায় স্বামী ছাড়লো, এখন আবার পেটে বাচ্চা। রেখা বেগমের কথা শুনে জলিল মিয়ার বুকটা যেন কেঁপে উঠল। একদিকে মেয়ের সুখের দাম্পত্যের বিলাপ, অন্যদিকে এক অনাকাঙ্ক্ষিত নতুন প্রাণের আগমন। এই অন্ধকারের শেষ কথায় তা ভাবতেই শিউরে উঠলেন তিনি। রেখা বেগমের বুক ফাটা চিৎকার আর গালিগালাজে বাড়ির দেওয়ালগুলো যেন কাঁপছিল। তার দু চোখে আগ্নেয়গিরির লাভার মতো ঘৃণা টকবক করছে। অবনীর দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠলেন, একে এই বাড়িতে নিয়ে আসাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল। রাস্তার গাড়িতে চাপা দিয়ে মারা লাগতো। কুলঙ্কার একটা, এর পাপের ভার বইতে গিয়ে আমরা এখন সমাজের কাছে মুখ দেখাবো কি করে? রাস্তার লোক থুতু দিচ্ছে আমাদের গায়ে। উত্তেজনায় তার কণ্ঠস্বর চিৎকারে ফেটে পড়ল। আমার ছোট মেয়েটার ভবিষ্যৎও তুই শেষ করে দিলি। কোন কলঙ্কহীন পরিবার এখন এ বাড়িতে সম্বোধন পাঠাবে? তোর মতো অলক্ষীর ছায়ার থাকলে ওর বিয়েও তো আমি দিতে পারুম না। ওরে আল্লাহ, তুমি এই অলক্ষী মাইয়ারে মরণ দাও। ওর মুখ দেখার চেয়ে আমার মরণ হওয়া ভালো। এই বলে রেখা বেগম অবনীর দিকে তেড়ে এলো, কিন্তু তখনই বজ্রকঠিন এক হাতের বাঁধনে তার কবজি আটকে গেল। জলিল মিয়া এতক্ষণ পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে থাকলেও মেয়ের ওপর আঘাত আসার উপক্রম হতেই তিনি রুখে দাঁড়ালেন। রেখা বেগমের জ্বলন্ত দৃষ্টির সামনে নিজের ইস্পাত কঠিন দৃষ্টি স্থির রেখে চাপা কণ্ঠে বললেন, থামো রেখা। এই বাড়িতে আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস তোমাকে কে দিয়েছে? জলিল মিয়ার এই আকস্মিক প্রতিবাদে রেখা বেগম যেন আরও বেশি ফুঁসে উঠলেন। তীব্র এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিলেন তিনি। তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ আর অপমান তখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছে। অবনীর দিকে এক পলক তাকিয়ে জলিল মিয়ার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললেন, সাহস আমি পেয়েছি এই সমাজের লাঞ্ছনা থেকে। তোমার এই আদরের দুলালি আমাদের সবার কপালে যে চুলকানি মেখেছে, তারপরও তাকে তুমি আগলে রাখছো।
আজ সেফ সিদ্ধান্ত হবে, হয় এ বাড়িতে অলক্ষ্মী মেয়ে থাকবে, না হয় আমি। তোমার এই মেয়েকে এ বাড়ি থেকে ঘাড় ধরে বের করে না দেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও মুখে তুলব না। এ আমার শেষ কথা। আর এই রেখা যেটা বলে সেটা করেই ছাড়ে। সৎ বোনের জন্য বাবা মায়ের এমন ঝগড়া দেখে 10 বছরের ছোট্ট আফিয়ার কচি মনে শব্দগুলো তীরের মতো বিঁধছিল। বিশেষ করে নিজের জন্মদাত্রী মাকে এমন ভয়ঙ্কর অগ্নিমূর্তি ধারণ করতে দেখে মেয়েটা যেন পাথরের মতো জমে গেছে। ভয়ে আর বিস্ময়ে তার কণ্ঠরোধ হয়ে এসেছে। এক ফোঁটা শব্দ মুখ দিয়ে বের হচ্ছে না। আফিয়া ছোটবেলা থেকেই দেখে আসছে অবনী আপার প্রতি তার মায়ের ঘৃণাটা কোনো যুক্তির ধার ধারে না। কেন মা এমন করে? কেন নিজের পেটের মেয়ের মতো আগলে না রেখে সারাক্ষণ অলক্ষ্মী বলে গালমন্দ করে আপাকে? মা তাকে সবসময় শাসিয়ে দেয়, অবনীর ছায়া মারাবি না, ওর সাথে একদম মিশবি না। কিন্তু মা তো জানে না এ বাড়িতে আফিয়ার পৃথিবী মানে তার অবনী আপা। দুপুরের তপ্ত রোদে লুকিয়ে গল্প করা, মন খারাপের রাতে আপার আঁচল ধরে ঘুমানোর প্রশান্তি মা কোনোদিন বুঝতেই চায়নি। রেখা বেগমের ভেতরের প্রতিহিংসা যেন বিষাক্ত এক নেশার মতো চেপে বসেছে। হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি বারবার অবনীর দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছেন, যেন তাকে ছিঁড়ে ফেলবেন। তার চোখের মণি দুটো রাগে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, কপাল বেয়ে ঘাম ঝরছে, আর মুখ দিয়ে বেরিয়ে আসছে অসংলগ্ন সব অভিশাপ। জলিল মিয়া দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন মেয়ের সামনে। রেখা বেগম যখনই হাত উঁচিয়ে অবনীকে আঘাত করতে যাচ্ছেন, তখনই জলিল মিয়া শক্ত হাতে তাকে বাধা দিচ্ছেন। এই টানা হেঁচড়ায় রেখা বেগমের গায়ের আঁচল খসে পড়ছে, চুলগুলো ন্যস্ত হয়ে গেছে, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। তিনি চিৎকার করে উঠছেন, ছাড়ো আমাকে, আজ ওর হাড়গোড় আমি গুঁড়ো করে দেব। কোন সাহসে ও এই বাড়িতে পা রেখেছে? ছাড়ো বলছি। জলিল মিয়ার লোহার মতো শক্ত হাতের মুঠো থেকে নিজেকে ছাড়াতে না পেরে রেখা বেগম আরও বেশি উন্মত্ত হয়ে উঠলেন। তিনি দাঁতে দাঁত চেপে গড়গড় করছেন আর নখ দিয়ে জলিল মিয়ার হাত খামচে ধরার চেষ্টা করছেন। তার প্রতিটি নিঃশ্বাসে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। চতুর্দিকে রেখা বেগমের রণচণ্ডী বুপ আর গণবিদারী চিৎকার চাউলেও অবনী দাঁড়িয়ে আছে ঠিক যেন এক প্রাণহীন পাথরের মূর্তির মতো। তার চোখের পাতা পর্যন্ত নড়ছে না। সে জানে এ আগ্নেয়গিরির লাভার সামনে দাঁড়িয়ে কোনো যুক্তি, কোনো অস্ত্র কিংবা কোনো আত্মপক্ষ সমর্থন কাজ করবে না। রেখা বেগম মানুষটা যে কতটা পাষাণ হতে পারেন এবং তার ভেতরে পুষে রাখা ঘেন্না যে কতটা অতলান্ত, তা অবনীর চেয়ে ভালো আর কেউ জানে না। অবনীর দুহাত ঝুলে আছে শরীরের দুপাশে, নখগুলো তালুর চামড়ায় বসে যাচ্ছে, অবচেত নেই। সে কোনো প্রতিবাদ করল না, এমনকি রেখা বেগম যখন তার দিকে তেড়ে আসছিলেন তখনও সে এক চুল সরে দাঁড়ায়নি। তার এই নিশ্চুপ থাকাটা যেন এক নীরব হাহাকার। সে ভালো করেই জানে আর সে নিজে মুখ খুললে আগুনের শিখা আরও কয়েকগুণ বেড়ে যাবে। তাই সে নিজের সমস্ত অস্তিত্বকে যেন এক বিন্দুতে গুটিয়ে নিয়ে সবটুকুই বাবার উপর ছেড়ে দিয়েছে। জলিল মিয়ার শক্ত হাত দুটোই এখন তার একমাত্র ডাল। বাবার প্রশস্ত পিঠের আড়ালে দাঁড়িয়ে অবনী ভাবছিল যেই ঘরে সে বড় হয়েছে আর সেখানে সে কতটা আগন্তুক, এর চেয়ে বরং শাহরিয়ারের মা মনোরমার সেই তীব্র বাক্যবাণ আর অমানসিক অত্যাচারই সহনীয় ছিল। অন্তত সেখানে চেনা এক নরক ছিল। এই অচেনা নির্জনতায় নিজের বাবার বাড়িতে একাকী দগ্ধ হওয়ার চেয়ে শ্বশুর বাড়ির সেই চেনা খাঁচায় তিলে তিলে ফুরিয়ে যাওয়াও হয়তো ভালো ছিল। সেখানে অন্তত নিঃশ্বাসের শব্দ পাওয়া যেত, কিন্তু এখানে এই অসহ্য নিস্তব্ধতা। প্রতি মুহূর্তেই জীবন্ত কবর দিয়ে অবনীকে। অবনী নিস্পৃহ পায়ে নিজের পুরনো ঘরের দিকে এগোচ্ছিল, যে ঘরটা একসময় তার একান্ত আপন ছিল। সেখানে তার শৈশবের ধুলোবালি আর কৈশোরের স্বপ্ন মাখা। কিন্তু দরজার চোখাত
শোয়ার আগেই রেখা বেগমের কণ্ঠস্বর চাবুকের মতো আছড়ে পড়ল, খবরদার অবনী, ওই ঘরের দিকে ভুলেও পা বাড়াবি না। ওটা এখন শুধু আফিয়ার ঘর, আর আমি বেঁচে থাকতে তোর মতো অলক্ষণে ছায়া আমি আমার মেয়ের ওপর পড়তে দেব না। রেখা বেগমের দু চোখে তখন আগ্নেয়গিরির লাভা, যেন অবনীকে ভস্মীভূত করে দেবেন। কিন্তু সেই অগ্নিদৃষ্টির সামনে আচমকা ডাল হয়ে দাঁড়ালো 10 বছরের ছোট্ট আফিয়া। বোনের ওপর মায়ের এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারছে না ছোট মেয়েটা। মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে অবনীর হাতটা শক্ত করে ধরে ভাঙা গলায় বলে উঠল, আপা যদি ওই ঘরে না থাকে তাহলে আমিও থাকবো না মা। আপাকে তুমি এভাবে তাড়িয়ে দিতে পারো না। নিজের গর্ভজাত সন্তানের মুখে সতীনের মেয়ের পক্ষ নিয়ে এমন কথা শুনে রেখা বেগমের হিতাহিত জ্ঞানশূন্য হয়ে প্রচণ্ড এক ধিক্কার আফিয়াকে সরিয়ে দিলেন। চিৎকার করে উঠলেন, মরতে পারিস না তুই? আমার পেটে জন্মে আমার সাথে বেইমানি করছিস, ওই ডাইনির পক্ষ নিয়ে আমাকেই কথা শোনাচ্ছিস। ধাক্কাটা এতটাই প্রবল ছিল যে ছোট মেয়েটা টাল সামলাতে না পেরে পিছনের দেওয়ালের কোণে সজোরে গিয়ে আছড়ে পড়ল। একটা ভোঁতা শব্দ হলো, আর পরক্ষণেই সব নিস্তব্ধ হয়ে গেল। আফিয়ার কচি নাক দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে এলো, সাদা ফ্রকটা মুহূর্তেই লাল হয়ে উঠল। অবনী আর্তনাদ করে ছুটে গিয়ে আফিয়াকে পাজা কোলা করে ধরল। নিজের পরনের শাড়ির আঁচলটা টেনে নিয়ে সে চেপে ধরল আফিয়ার নাকে, কিন্তু সে রক্তস্রোত থামার নয়। অবনী কাঁপা কাঁপা গলায় ডাকলো, আফিয়া বোন আমার, চোখ মেল। কিন্তু ছোট আফিয়া কোনো সাড়া দিল না অবনীর ডাকে। আফিয়ার শরীরটা আস্তে আস্তে এলিয়ে পড়ল অবনীর কোলে। তার ছোট ছোট চোখ দুটো যেন অর্ধেক বোঝা অবস্থায় অবনীর মুখের দিকেই স্থির হয়ে রইল। রেখা বেগম তখনও পাথরের মতো দাঁড়িয়ে, নিজের করা নিষ্ঠুরতার ভয়াবহতা যেন এখনও তার মাথায় ঢোকেনি। আফিয়ার নিথর দেহ আর গড়িয়ে পড়া রক্ত দেখে জলিল মিয়ার ভেতরের সুপ্ত আগ্নেয়গিরিটা যেন হঠাৎ ফেটে পড়ল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তিনি রেখা বেগমের সামনে গিয়ে দাঁড়ালেন। বাতাসের বেগে তার হাতটা উঠে এলো এবং সজোরে একটা চর বসিয়ে দিলেন রেখা বেগমের গালে। চরের শব্দে ঘরটা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। গলা ফাটিয়ে জলিল মিয়া চিৎকার করে উঠলেন, পশু, নিজের পেটের সন্তানকে তুই এভাবে রক্তাক্ত করলি? বেরিয়ে যা এ বাড়ি থেকে, এক মুহূর্তের জন্য তোকে আর এই চৌকাতে দেখতে চাই না আমি। গালে হাত দিয়ে রেখা বেগম কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। চোখে তার প্রতিহিংসার আগুন এখনো জ্বলছে, কিন্তু তিনি দমে যাওয়ার পাত্রী নন। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি বললেন, যাব, এ নরক ছেড়ে যাব, কিন্তু যাওয়ার আগে আমার পাওনা গয়না সব বুঝিয়ে দাও। বিয়ের সময় যে 10 লক্ষ টাকা বা কাবিন করেছিলে, সেই টাকাটা এখন আমার হাতে তুলে দাও। 1 টাকাও যদি কম হয় তবে এই ভিটে থেকে আমি নড়ছি না। দেখি কার সাধ্য আমাকে তাড়ায়। রেখা বেগমের এই ধারালো কথাগুলো যেন জলিল মিয়ার বুকে তপ্ত সীসার মতো বিঁধল। এতক্ষণের গর্জন এক নিমেষেই জল হয়ে গেল। তিনি যেন চোখের পলকে কুঁকড়ে ছোট হয়ে গেলেন। 10 লক্ষ টাকা, এই বিপুল অঙ্কের কথা ভাবতেই তার মাথা ঝিমঝিম করে উঠল। তিনি খুব ভালো করেই জানেন, আইনিভাবে কাবিনের টাকা শোধ না করে রেখাকে বাড়ি থেকে বের করার কোনো পথ তার সামনে খোলা নেই। নিজের চারপাশের দারিদ্র মাখা দেওয়ালগুলোর দিকে তাকিয়ে জলিল মিয়ার দীর্ঘশ্বাস আটকে এলো। প্রতীক সূত্রে পাওয়া যত সামান্য যে জমিটুকু ছিল তার অর্ধেকটা তো অনেক আগেই নিঃশেষ হয়ে গেছে অবনীর মায়ের চিকিৎসার পেছনে। বাকি অর্ধেকটুকু বিক্রি করলেও কি এই পাহাড় সমান দেওয়ানা মেটানো সম্ভব? আর সামান্য নাইট গার্ডের চাকরি করে তো নিজের সংসারের খরচই চালানো কঠিন হয়ে পড়ে জলিল মিয়ার। আফিয়ার নিথর প্রাণ দেহটা আগলে ধরে অবনী আর্তনাদ করে উঠল, বাবা, এখন আপাতত ঝগড়া বন্ধ করো। আফিয়াকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, নয়তো একে আর বাঁচানো যাবে না। তুমি
স্ট্যান্ড থেকে একটা অটো ভ্যান নিয়ে এসো, জলদি করো। মেয়ের গলার সেই বেকুলতা জলিল মিয়ার বুকে তীরের মতো বিঁধল। কোনো কিছু না ভেবেই তিনি পাগলের মতো দৌড় দিলেন গ্রামের স্ট্যান্ডের দিকে, যা বাড়ি থেকে কিছুটা দূরে। কিন্তু জলিল মিয়া দৃষ্টির আড়াল হতেই দাঙ্গাবাজ মহিলা রেখা বেগমের চোখে তখন হিংস্রতার ঝিলিক খেলে গেল। নিজের সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে, অথচ সেদিকে তার ন্যূনতম ভ্রুক্ষেপ নেই। তার মাথায় তখন একটাই ভূত চেপেছে, অবনীকে চিরতরে বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। রেখা বেগম বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল অবনীর ওপর। অবনী কিছু বুঝে ওঠার আগেই এক টুকরো শক্ত কাপড় দিয়ে তার মুখ চেপে ধরা হলো, যাতে কোনো চিৎকার বাইরে না আসে। এরপর নিপুণ দক্ষতায় অবনীর হাত দুটো পিঠমোড়া করে বেঁধে ফেলল সে। অবনী ছটফট করছিল, কিন্তু রেখা বেগমের পাথর হৃদয়ে তা বিন্দুমাত্র টলায়মান হলো না। জলিল মিয়া সেদিকে গিয়েছেন ঠিক তার উল্টো দিকের নির্জন ঝোপঝাড়ের রাস্তা দিয়ে। অবনীকে হিঁচড়ে নিয়ে চলল রেখা। মনের ভিতর তার পৈশাচিক আনন্দ। আজ অবনীকে বাড়িছাড়া করতে পারলেই তার পথের কাঁটা দূর হয়। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, দুপাশে ঘন ঝোপঝাড় আর পচা পাতার ব্যবসা গন্ধ। অবনীকে অমানুষিক শক্তিতে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছেন রেখা বেগম। ধুলোবালিতে অবনীর পরনের শাড়িটা ছিঁড়ে ফালি ফালি হয়ে গেছে, কোনোই আর হাঁটু ছিলে গিয়ে চুইয়ে পড়ছে রক্ত। জনমানবহীন এক নির্জন রাস্তার মোড়ে এসে সজোরে তাকে ছুঁড়ে ফেলে দিলেন তিনি। অবনীর ধপাস করে আছাড় খেল শুকনো কঠিন মাটির ওপর। রেখা বেগম তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আঙুল উঁচিয়ে হিস হিস করে উঠলেন, ভুল করেও যদি ওই বাড়ির ছায়া মারাস, তবে জ্যান্ত কবর দেব তোকে আমি। মনে রাখিস, তোর মতো অলক্ষীর ঠাঁই আমার ঘরে আর হবে না। এক মুহূর্তেও না দাঁড়িয়ে কথাগুলো বিষের মতো ঢেলে দিয়ে তিনি গটগট করে বাড়ির দিকে হাঁটা ধরলেন। তার পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দটা যেন অবনীর হাড় ভাঙার শব্দের মতো শোনালো। অবনী উঠে দাঁড়ানোর শক্তি হারিয়েছে, তার বুকের ভেতরটা দমড়ে মুচড়ে যাচ্ছে। শুধু একটা চিন্তায়, ছোট বোন আফিয়ার কি হবে। ততক্ষণে দরিদ্রীর বুকে ঘুটঘুটি অন্ধকার নেমে এসেছে। ঝিঝি পোকার ডাক আর দূরের শিয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই। বিবশ অবনী রাস্তার ধুলোয় পড়ে আছে, হাত দুটো শক্ত করে বাঁধা থাকায় নড়ার ক্ষমতা নেই, মুখে কাপড় গোজা থাকায় ডুগরে কাদার উপায়টুকুও নেই। জলিল মিয়া অটো ভ্যানটা নিয়ে উঠোনে এসে যখন থামলেন, তখন চারপাশ নিস্তব্ধ। তড়িঘড়ি করে ঘরে ঢুকে দেখলেন বিছানায় নিথর হয়ে পড়ে থাকা আফিয়ার। নাকের রক্ত আলতো করে মুছে দিচ্ছেন রেখা বেগম। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। যে মানুষটা কিছুক্ষণ আগে আফিয়াকে অমানুষিক নির্যাতন করলো, তার চোখে এই পানি দেখে জলিল মিয়ার বুকটা ঘেন্নার রেডি করে উঠল। তিনি কড়া স্বরে বলে উঠলেন, নিজেই আঘাত দিয়ে এখন আবার ন্যাকা কান্না কাঁদছো কেন? তোমার এই চোখের পানির দাম আছে নাকি? রেখা বেগম থতমত খেলেন না, বরং শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে ধরা গলায় বললেন, আঘাত কি আমি শখ করে দিছি নাকি? ওই অলক্ষীর জন্যই তো আজ আমার মেয়েটার এই দশা। বাকি কথাটুকু তার গলা দিয়ে আর বেরোলো না, যেন বুক ফাটা কান্নায় সব আটকে গেল। তার অভিনয়ের চাতুর্যে মুহূর্তেই যেন অপরাধের দায় অবনীর কাঁধে গিয়ে পড়ল। জলিল মিয়া বিরক্তিতে মুখ ফিরিয়ে নিলেন, চারদিকে একবার চোখ বুলিয়ে বললেন, হয়েছে, আর আধিক্যতা করতে হবে না। অবনী কোথায়? রেখা বেগম সযত্নে আফিয়ার নিথর দেহটা নিজের কোলে তুলে নিলেন। অবনীনার মিথ্যা বলে উত্তর দিলেন, ও তো মায়াদের বাড়িতে গেছে। তুমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার মেয়েটাকে হাসপাতালে নিয়ে চলো। বলেই তিনি পা বাড়িয়ে ভ্যানে গিয়ে উঠলেন। জলিল মিয়ার মনে খটকা থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তার কথা বাড়ালেন না। তিনি শুধু আফিয়ার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে অটো ভ্যানে উঠে হসপিটালের দিকে গেল। জলিল মিয়া আফিয়াকে হসপিটালে ভর্তি করিয়েছে। হাসপাতালের সাদা করিডর
জুড়ে এখন এক ভারী স্তব্ধতা। জলিল মিয়া হাসপাতালের একটা প্লাস্টিকের চেয়ারে পাথর হয়ে বসে আছেন। একটু আগেই ডাক্তার তাকে জানিয়েছেন আফিয়ার অবস্থা মোটেও ভালো নয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে নিস্তেজ হয়ে পড়েছে। এরই মাঝে হঠাৎ একজন নার্স জলিল মিয়ার সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, জলিল সাহেব, আপনার মেয়ের অবস্থা কিন্তু খুব আশঙ্কাজনক। অনেক রক্তপাত হয়েছে ওর। এই মুহূর্তে শরীরের ঘাটতি মেটাতে 3 ব্যাগ এ পজিটিভ রক্তের জরুরি প্রয়োজন। আপনাকে এখনই এই রক্ত জোগাড় করতে হবে। এক মুহূর্ত দেরি করা যাবে না, কারণ রক্ত না পেলে আপনার মেয়েকে বাঁচানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। নার্সের কথাগুলো শুনে জলিল মিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। শহরের কোথায় এই গভীর রাতে রক্তের খোঁজ পাবেন? কার কাছে হাত পাতবেন? মাথা যেন আর কাজ করছে না। অথচ চোখের সামনে আদরের মেয়ের নিষ্প্রাণ মুখটা ভেসে উঠছে। হসপিটালেও পরিচিত কেউ নেই যে তাকে সাহায্য করবে। অসহায়ত্বের শেষ সীমানায় দাঁড়িয়ে জলিল মিয়ার চারপাশটা ঝাপসা হয়ে আসছিল। হাসপাতালের করিডরে পরিচিত কোনো মুখ নেই, নেই কোনো ভরসা। নিরুপায় হয়ে তিনি সামনে পাওয়া একজন নার্সের হাত প্রায় আঁকড়ে ধরলেন। ভাঙা গলায় আকুতি জানিয়ে বললেন, মা, দয়া করে আমার মেয়ের জন্য একটু রক্তের ব্যবস্থা করুন। এই শহরে আমি একদম একা, কাউকে চিনি না। আমি এখন কোথায় পাবো রক্ত? আমার মেয়েটা যে শেষ হয়ে যাচ্ছে। নার্সটি জলিল মিয়াকে আগে থেকেই চিনতেন। তিনি জানতেন এই বৃদ্ধ হলেন মেয়র শাহরিয়ার কবিরের শ্বশুর। কিন্তু শাহরিয়ারের আর তার স্ত্রীর মাঝে যে বিচ্ছেদের তিক্ত দেওয়াল উঠে গেছে, সে খবর নার্সটি জানা ছিল না। তিনি জলিল মিয়াকে আশ্বস্ত করে দ্রুত স্বরে বললেন, আপনি একদম চিন্তা করবেন না চাচা, আমি ব্যবস্থা করছি। কথাটা শেষ করেই নার্সটি দৌড় দিলেন 501 নম্বর কেবিনের দিকে। সেখানে তখন শাহরিয়ার তার বন্ধু মনিরের পাশে বসেছিল। হাঁপাতে হাঁপাতে কেবিনে ঢুকে নার্সটি অস্থির গলায় বললেন, শাহরিয়ার স্যার, আপনি দ্রুত আমার সাথে চলুন। আপনার শালিকার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখনই 3 ব্যাগ রক্তের প্রয়োজন। কিন্তু আপনার শ্বশুরমশাই হন্যে হয়ে ঘুরেও কোথাও রক্ত জোগাড় করতে পারছেন না। উনি একা মানুষ, বড্ড ভেঙে পড়েছেন। নার্সের মুখে শ্বশুরমশাই আর শালিকা শব্দ দুটো শোনার সাথে সাথে শাহরিয়ারের মনে হলো কেউ যেন তার পুরনো ক্ষতে সজোরে আঘাত করলো। মুহূর্তেই স্মৃতিগুলো ডানা মেলতে শুরু করলো। তার চোখের সামনে ভেসে উঠল অবনীর মায়াবী মুখটা, তাদের মান অভিমান, হাসাহাসি আর একসাথে কাটানো সেই সুন্দর দিনগুলো। বুকের ভেতরটা এক অজানা হাহাকারে মোচড় দিয়ে উঠল। কিন্তু স্মৃতির অতল গহ্বরে ডুব দেওয়ার সুযোগ পেল না সে। নার্সের তাগাদা তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। স্যার, দ্রুত চলুন, দেরি হয়ে যাচ্ছে। শাহরিয়ার নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, আমি রক্তের ব্যবস্থা করে দিচ্ছি, তবে আমার একটা শর্ত আছে। ওরা যেন কোনোভাবেই জানতে না পারে যে রক্তটা আমি জোগাড় করে দিয়েছি। আমার পরিচয়টা গোপন থাকতে হবে। নার্স কিছুটা অবাক হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে মাথা নাড়ল। ঠিক আছে স্যার, আমি গোপন রাখবো। রক্তের গ্রুপ কি? শাহরিয়ার জিজ্ঞেস করলো। এ পজিটিভ। স্যার, কত নম্বর রুমে আছে সে? 106 নম্বর কেবিনে। শাহরিয়ার কিছুক্ষণ চুপ করে থেকে নার্সকে যেতে ইশারা করলো। ঠিক আছে, তুমি এখন যাও, আমি আসছি। নার্সটি ঘুরে কয়েক পা এগোতেই শাহরিয়ার আবার তাকে ডাকলো। তার কণ্ঠে এবার এক অদ্ভুত স্থিরতা। সে বলল, আমার রক্তের গ্রুপও এ পজিটিভ। যদি অন্য কোথাও ম্যানেজ করতে দেরি হয়, চাইলে আমার রক্তও নিতে পারো। নার্স এবার কিছুটা আশ্বস্ত হয়ে হাসলো। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। আপনি তৈরি হয়ে আমার সাথে আসুন। রুম থেকে বের হওয়ার আগে শাহরিয়ার ধীরে পায়ে মনিরের বিছানার পাশে এসে দাঁড়ালো। মনিরের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই। সে এখন ক্ষীণ স্বরে কথা বলছে। শাহরিয়ার পরম মমতায় মনিরের মাথায় হাত বুলিয়ে দিল। তার দৃষ্টিতে একরাশ বিষণ্ণতা আর কর্তব্য বোধ। নিচু স্বরে সে বলল, মনির, আমি একটু আসছি রে, জরুরি একটা কাজ আছে, তুই বিশ্রাম নেই। মনির কিছু একটা বলতে চাইলো, কিন্তু শাহরিয়ার আর অপেক্ষা করলো না। দীর্ঘদেহী মানুষটা দ্রুত পায়ে কেবিনে থেকে বেরিয়ে গেল। হাসপাতালের এক কোণে
তখন নিস্তব্ধতা। শাহরিয়ার একটি বেডে শুয়ে রক্ত দিচ্ছে। তার শরীর থেকে লাল রক্তবিন্দুগুলো ধীরে ধীরে ব্যাগে জমা হচ্ছে। তার মন জুড়ে তখন হাজারো অস্থিরতা। অবনীর পরিবারের সাথে তার এই বিচিত্র সংযোগ তো তাকে এক অদ্ভুত ঘরের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু এই সেবার আড়ালে হাসপাতালের অন্য প্রান্তে যে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র দানা বাঁধছে তা তার কল্পনাতেও ছিল না। পাশে 1 নম্বর কেবিনের দরজায় ছায়ার মতো এসে দাঁড়ালো 3জন মহিলা। হাসপাতালের সাদা অ্যাপ্রন পরা থাকায় কেউ তাদের সন্দেহ করলো না। তারা পা টিপে টিপে মনিরের কেবিনে ঢুকে দেখলো মনিরের পাশে একজন নার্স বসে আছে। তারা আগে নার্সের হাত মুখ বেঁধে ফেললো, তারপর মনিরের কাছে গেল। মনির তখনও পুরোপুরি সেরে ওঠেনি। গুলির আঘাত তাকে শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল করে রেখেছে। মনির কিছু বুঝে ওঠার আগে মহিলারা ক্ষিপ্র হাতে তার মুখ চেপে ধরল। ব্যথায় কুঁকড়ে ওঠা মনিরের গঙ্গানি ঘরের 4 দেওয়ালের বাইরে যাওয়ার সুযোগ পেল না। তারা দক্ষ হাতে মনিরের হাত পা শক্ত করে বেঁধে ফেলল। গুলিবিন্দু শরীর নিয়ে মনির সামান্যতম প্রতিরোধও করতে পারল না। তার অসহায় চোখ দুটো কেবল আতঙ্কে বড় বড় হয়ে রইল। এরপর শুরু হলো তাদের আসল অপারেশন। তাদের সাথে আনা বিশেষ সংগ্রাম দিয়ে অত্যন্ত নিঃশব্দে গ্রিলটা কেটে ফেলল। রাতের নিস্তব্ধতা ভেদ করে কেবল দাতব ঘর্ষণের ক্ষীণ একটা শব্দ হলো, যা করিডরে নার্সদের কানে পৌঁছালো না। কেবিনের জানালা দিয়ে তারা মনিরকে নিচে ফেলে দিল। নিচে আগে থেকে 4জন পেতে ছিল, 2জন পুরুষ আর 2জন নারী। ওপর থেকে ফেলে দেওয়া মনিরকে তারা ক্ষিপ্রতার সাথে ধরে ফেলল। কাজ শেষ করে সেই ছদ্মবেশী নার্সরা যখন করিডর দিয়ে হেঁটে যাচ্ছিল, তাদের পায়ের শব্দে এক অদ্ভুত নিস্তব্ধতা খেলা করছিল। হাসপাতালের সাদা ইউনিফর্ম গায়ে থাকলেও তাদের চোখে মুখে ছিল এক পৈশাচিক তৃপ্তি। রিসেপশন পার হওয়ার সময় তারা একবারও পিছনে ফিরে তাকালো না। যেন এক অদৃশ্য জবনিকা টেনে তারা হাসপাতালের প্রধান ফটক দিয়ে হাসপাতালের পিছনে গেল। হাসপাতালের পেছনের অন্ধকার গলিপথটি যেন মৃত্যু কোপের মতো তাদের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই সেই ছায়া মূর্তিরা মনিরকে নিয়ে রাতের ঘন অন্ধকারে মিলিয়ে গেল। রক্ত দেওয়ার পর শরীরটা কিছুটা দুর্বল লাগছিল শাহরিয়ারের, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। হয়তো অবনীর বোন আফিয়ার জন্য কিছু করতে পারার তৃপ্তি। মনে মনে ভাবল, অবনী তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও আফিয়া মেয়েটা তাকে ভীষণ ভালোবাসত। দেখা হলেই ভাইয়া ভাইয়া বলে একদম অস্থির করে তুলত। নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত দেওয়ার পাশাপাশি নিজের পরিচিত মহলে ফোন করে আরও 2 ব্যাগ রক্তের দ্রুত ব্যবস্থা করে দিল সে। সব গুছিয়ে দীর্ঘশ্বাস ফেলে শাহরিয়ার ভাবল, এবার মনিরের কাছে যাওয়ার দরকার। কিন্তু পাশে 1 নম্বর কেবিনের দরজায় পা রাখতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। কেবিনের ভেতরটা লণ্ডভণ্ড হয়ে আছে। বিছানাটা খালি পড়ে আছে, কিন্তু মনির নেই সেখানে। চাদর মেঝেতে লটু পুটু খাচ্ছে। অবাক চোখে শাহরিয়া দেখল কেবিনের এক কোণে সেই নার্সটি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, যাকে সে মনিরের দেখাশোনার জন্য রেখে গিয়েছিল। মেয়েটার মুখে কষ্টেপ দিয়ে শক্ত করে আটকানো। মেয়েটার চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেছে। সে প্রাণপণ চেষ্টা করছে কিছু একটা ইশারা করার। আর্তচিৎকার দিতে না পেরে সে বারবার তার মাথাটা জানলার দিকে ঘোরাচ্ছিল। শাহরিয়ারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দ্রুত দৌড়ে গিয়ে নার্সের হাতের বাঁধনার মুখের টেপ খুলে দিল। বাঁধনমুক্ত হতেই মেয়েটা সজোরে হাঁপাতে শুরু করলো। তার 2 চোখ দিয়ে অজরে জল নামছে। স্যার, ওরা মনিরকে নিয়ে গেছে। নার্সটি কান্নায় ভেঙে পড়ে হাঁপাতে হাঁপাতে বলল। শাহরিয়ারের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, কারা নিয়ে গেছে? কোথায় গেছে? নার্সটি জানলার দিকে আঙুল তুলে বলতে লাগলো, 3জন মহিলা ডাক্তার সেজে ঢুকেছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে আক্রমণ করে বেঁধে ফেলে। তারপর ওরা অত্যন্ত
নৃশংসভাবে গ্রিল কেটে মনির ভাইকে নিচে ফেলে দেয়। নিচে আরও কয়েকজন গাড়ি নিয়ে তৈরি ছিল। চোখের পলকে ওরা মনিরকে নিয়ে রাতের অন্ধকারের গায়েব হয়ে গেল। শাহরিয়ার পাগলের মতো জানলার কাছে ছুটে গেল। ভাঙা গ্রিল দিয়ে বাইরের কুচকুচে কালো অন্ধকারের দিকে তাকিয়ে সেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে মানুষটাকে সে একটু আগে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, তাকেই তার চোখের আড়ালে একদল হায়েনা ছো মেরে নিয়ে গেল। হাসপাতালের এই ব্যস্ততার মাঝে এত বড় একটা অপ্রহর ঘটে গেল, অথচ কেউ টের পেল না। শাহরিয়ারের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একদিকে অবনীর বোনের সংকট, অন্যদিকে প্রিয় বন্ধু মনিরের নিখোঁজ হওয়া কিসের সংকেত দিচ্ছে। শাহরিয়ারের ধমনীতে তখন রক্ত নয়, যেন তপ্ত লাভা বইছে। নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত দিয়ে আফিয়াকে বাঁচানোর যে তৃপ্তিটুকু সে পেয়েছিল, তা মুহূর্তেই প্রচণ্ড ক্রোধে রূপান্তরিত হলো। সে পকেট থেকে ফোনটা বের করে কাপা হাতে পুলিশ স্টেশনে ডায়াল করলো। সংক্ষেপে ঘটনাটা জানিয়ে ফোনটা পকেট রেখেই সে এক সিংহনাদ ছেড়ে উঠল। হসপিটালে এত এত লোক, এত সিকিউরিটি, এত সিসিটিভি, তার মাঝে আমার বন্ধুটা কিভাবে গায়েব হয়ে গেল? আপনারা সবাই এখানে কি করছিলেন? শাহরিয়ারের সেই গণবিদারী চিৎকার হাসপাতালের নিস্তব্ধ করিডর ছিঁড়ে প্রতিটি তলায় পৌঁছে গেল। গলার রগগুলো ফুলে উঠেছে, চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে আছে। সেই বিকট শব্দ শুনে মুহূর্তের মধ্যে করিডরে পায়ের আওয়াজ পাওয়া গেল। ডিউটি ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় থেকে শুরু করে সিকিউরিটি গার্ড সবাই হন্তদন্ত হয়ে 501 নম্বর কেবিনের দিকে ছুটে এলো। সবার চোখে মুখে চরম বিস্ময় আর আতঙ্ক। এই নামি দামি হাসপাতালে এর আগে কখনোই এমন দুঃসাহসিক আর ভয়ানক কাণ্ড ঘটেনি। হাসপাতালে নিরাপদ বলয় ভেদ করে রোগী নিখোঁজ হওয়া মানে তো পুরো প্রতিষ্ঠানের ওপর এক বিশাল কলঙ্ক। নার্সরা একে অপরের দিকে তাকাচ্ছে, ভয়ে কারো মুখ দিয়ে কথা সরছে না। হাসপাতালের করিডর তখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। চিৎকার, চেঁচামেচি আর জুতো মসমস শব্দে ভারী হয়ে উঠেছে। বাতাসেই হট্টগোলের শব্দ নিচতলার 106 নম্বর কেবিনে থাকা জলিল মিয়ার কানেও পৌঁছালো। মেয়ের জন্য রক্তের উৎকণ্ঠা নিয়ে বসে থাকা বৃদ্ধ মানুষটি অস্থির হয়ে পড়লেন। কি হয়েছে দেখার জন্য তিনি ধীর পায়ে ভিড় ঠেলে ওপর তলার দিকে এগোলেন। 501 নম্বর কেবিনের সামনে পৌঁছাতেই তার চোখ স্থির হয়ে গেল। ভিড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে শাহরিয়ার, তার প্রাক্তন জামাই। শাহরিয়ারের অবিন্যস্ত চুল, হাতা গোটানোর শার্ট আর চোখে মুখে ভূতে থাকা আগ্নেয়গিরির মতো রাগ দেখে জলিল মিয়া থমকে দাঁড়ালেন। তিনি স্বপ্নেও ভাবেননি এই বিপদের রাতে শাহরিয়ারের সাথে এভাবে দেখা হবে। শাহরিয়ার তখনও রাগে কাঁপছে, আর তার চারপাশে জড়ো হওয়ার ডাক্তার, নার্সরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে রেখা বেগম তখনও এই ঝড়ের খবর জানতেন না। কিছুক্ষণ আগেই তিনি ক্লান্ত শরীর হাসপাতালের বাইরে গিয়েছিলেন জলিল মিয়ার জন্য সামান্য কিছু খাবার আনতে। রাত বাড়ছে, শহরের রাস্তাগুলো ফাঁকা হয়ে আসছে। রেখা বেগম তখন হসপিটালে ঢুকলেন। এরই মাঝে পুলিশের গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। পুলিশ অফিসার ইনচার্জ যখন শাহরিয়ারের সামনে এসে দাঁড়ালেন, তখন পুরো করিডরে পিনপিত নীরবতা। কেবল হাসপাতালের এসির মৃদু আওয়াজ আর মানুষের দ্রুত হৃদস্পন্দনের শব্দ পাওয়া যাচ্ছিল। শাহরিয়ার আর দেরি না করে পুলিশ অফিসারকে নিয়ে সরাসরি হাসপাতালের সিকিউরিটি কন্ট্রোল রুমের দিকে ছুটল। হাসপাতালের আইটি ইনচার্জ ভয়ে কাঁপতে কাঁপতে কাঁপা হাতে কম্পিউটারের স্ক্রিনটা অন করলো। কন্ট্রোল রুমের ছোট ঘরটাতে তখন থমথমে নীরবতা। সবার চোখ নিবদ্ধ ডিজিটাল পর্দার দিকে। পুলিশ অফিসার গম্ভীর গলায় বললেন, ঠিক রাত 11:20 থেকে 11:40 পর্যন্ত 501 নম্বর কেবিনের করিডরের ফুটেজটা দেখান। স্ক্রিনে সময় গড়াতে লাগলো। হঠাৎ দেখা গেল 11:25 হাসপাতালের অ্যাপ্রন আর মাস্ক পরা 3টি অবয়ব করিডর দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। তাদের হাঁটার ধরন সাধারণ নার্সদের মতো নয়, বেশ পেশাদার এবং ক্ষিপ্র। 11:30 তারা 501 নম্বর কেবিনে ঢুকলো। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই তারা করিডরের লাইটটা নিভিয়ে দিল। ফলে সিসিটিভিতে সব কিছু অস্পষ্ট হয়ে এলো।
11:35 জানলার গ্রিল কাটার ক্ষীণ একটা দৃশ্য ছায়ার মতো ধরা পড়ল। হাসপাতালের পিছনের অন্ধকার গলিতে একটি সাদা রঙের মাইক্রোবাস এসে দাঁড়িয়েছে, যার কোনো নাম্বার প্লেই নেই। শাহরিয়ার স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ল। তার চোখের মনি স্থির হয়ে গেছে। সে দেখল ওপর থেকে চাদরে জড়ানো একটা দেহ নিচে ফেলা হলো এবং মুহূর্তের মধ্যে মাইক্রোবাসের ভেতর থেকে 4জন মানুষ বেরিয়ে এসে সেটাকে ভেতরে তুলে নিল। পুরো অপারেশনটা সম্পূর্ণ হতে সময় লেগেছে মাত্র 8 মিনিট। শাহরিয়ার রাগে দাঁতে দাঁত চেপে বলল, অফিসার দেখুন, এরা কেউ সাধারণ অপরাধী নয়। এদের মুভমেন্ট দেখুন, কতটা পরিকল্পিতভাবে ওরা কাজটা করেছে। হসপিটালের ভেতর ওদের কেউ একজন নিশ্চয়ই তথ্য দিয়ে সাহায্য করেছে। পুলিশ অফিসার ফুটেজটা পজ করে জুম করলেন। একটা মহিলার হাতের কবজিতে বিশেষ এক ধরনের ট্যাটু দেখা যাচ্ছিল, যা সাধারণ নার্সদের থাকার কথা নয়। অফিসার বললেন, এটা তো কোনো প্রফেশনাল গ্যাংয়ের কাজ মনে হচ্ছে। মিস্টার শাহরিয়ার, আপনার বন্ধু কি এমন কোনো শত্রু ছিল যারা তাকে জ্যান্ত তুলে নিয়ে যেতে চায়? শাহরিয়ার উত্তরের খোঁজে নিজের স্মৃতি হাতড়াতে লাগলো। আজ থেকে 5 বছর আগে মনিরের সাথে তার পরিচয় হয়। আজ থেকে 5 বছর আগে একটি রাজনৈতিক জনসমাবেশের উত্তাল ভিড়ে প্রথম দেখা হয়েছিল মনির ও শাহরিয়ারের। একই আদর্শ আর একই দলের কর্মী হওয়ার খুব দ্রুতই তাদের পরিচয় রূপ নেয় গভীর বন্ধুত্বে। জীবনের মোড় ঘুরে যায় এক ভয়াবহ দুর্ঘটনায়। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মনির তার বাবা মা উভয়কেই হারায়। দিশাহারা মনির যখন একা হয়ে পড়ে, তখন শাহরিয়ারই তার দিকে বাড়িয়ে দেয় আশ্রয়ের হাত। সেই থেকে মনির শাহরিয়ারের সাথেই থাকতে শুরু করে। রাজনৈতিক পরিকল্পনা থেকে শুরু করে ব্যক্তিগত সুখ দুঃখ সবখানেই ছিল তাদের সমান দায়িত্ব। এবারের পৌরসভা নির্বাচনে তাদের সামনে ছিল এক কঠিন চ্যালেঞ্জ। অত এলাকার প্রভাবশালী ও দাপুটে নেতা আক্কাস সিকদার। শাহরিয়ার ও মনিরের অক্লান্ত পরিশ্রম আর জনসমর্থনের জোয়ারে আক্কাস সিকদারকে বিপুল ব্যবধানে পরাজিত করে তাদের দল জয়লাভ করে। কিন্তু এই হার কিছুতেই মেনে নিতে পারছিলেন না ক্ষমতার দম্ভে অন্ধ আক্কাস সিকদার। পরাজয়ের গ্লানি তার ভেতরে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেয়। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ঘটে যায় সেই বীভৎস ঘটনা। মনিরের বুকে গুলি চালানো হয়। শাহরিয়ারের গলার স্বর ধরে এলো। সে কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামনে নিয়ে আবার বলতে শুরু করলো, ঠিক তার পরপরই এই ঘটনাটা ঘটে গেল স্যার। আমরা কেউ ভাবতেও পারিনি পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। একটু বলে শাহরিয়ার থেমে গেল। মনিরের ওপর হামলার খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়তে শাহরিয়ারের শত শত নেতা কর্মী হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করেছে। লোকারণ্য হয়ে গেছে চারপাশ। নেতা কর্মীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ আর সিকিউরিটি গার্ডরা। করিডরের এক কোণে শাহরিয়ার বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছে। তার চারপাশ ঘিরে ধরেছে নেতাকর্মীরা। বাইরে তখন স্লোগান শোনা যাচ্ছে, আক্কাস সিকদারের বিচার চাই, যা হাসপাতালের ভেতরের এই শুনশান নীরবতাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। শাহরিয়ারের দিকে তাকিয়ে থাকা কয়েকশো জোড়া চোখ মনিরের বিচার চাইছে। শাহরিয়ার সবাইকে শান্ত হতে বললেও কেউ শান্ত হচ্ছে না। সবার মুখে একটাই কথা, পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা ব্যবস্থা নিব। হাসপাতালের করিডরের তখন বারুদের মতো উত্তেজনা। পুলিশের উপস্থিতিকে তোয়াক্কা না করে শাহরিয়ারের অতি বিশ্বস্ত কর্মী শিহাব সপাটে বলে উঠল, এই পুলিশের ওপর আমরা ভরসা করতে পারি না। শাহরিয়ার ভাই, এদের চরিত্র আমাদের জানা। দুটাকে হাতে গুঁজে দিলেই এরা খুনিদের হয়ে দালালি শুরু করে। এদের দিয়ে তদন্ত হবে না। শিহাবের তপ্ত কথাগুলো শুনে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের কান লাল হয়ে উঠল। তিনি রাগে দাঁতে দাঁত চেপে তেড়ে এসে বললেন, মুখ সামলে কথা বলেন। আইনের লোক দাঁড়িয়ে আছে সেটা ভুলে যাবেন না। কিন্তু শিহাব দমবার পাত্র নয়। সে পুলিশের দিকে এক পলক তাচ্ছিল্যের দৃষ্টি ফেলে শাহরিয়ারের দিকে ফিরে বলল, আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে সব। মনির ভাইকে কেন তুলে নিয়ে যাওয়া হলো, কারা নিল, আর এখন তিনি কোথায় আছেন, এসবের জবাব আমাদেরই বের করতে হবে। পুলিশের ওপর দায়িত্ব না
ছেড়ে দিয়ে শাহরিয়ারের নির্দেশে কর্মীরা নিজেরাই কোমর বেঁধে নামলো। তারা হাসপাতালের চারপাশের প্রতিটি গলি আর মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করলো। ল্যাপটপের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা চোখ রেখে অবশেষে একটা ক্লু পাওয়া গেল। ফুটেজ দেখা গেল একটি কালো গ্লাস লাগানো মাইক্রোবাস অতি দ্রুত গতিতে হাসপাতাল এলাকা ত্যাগ করছে। ক্যামেরায় পর ক্যামেরা ট্র্যাক করতে করতে তারা দেখতে পেল গাড়িটি শহরের কোলাহল ছড়িয়ে ক্রমশ নির্জন এলাকায় দিকে এগোচ্ছে। একসময় দেখা গেল গাড়িটি পিচঢালা মূল রাস্তা ছেড়ে ঘন জঙ্গলের দিকে চলে যাওয়ার একটা কাঁচা রাস্তায় ঢুকে পড়ছে। তারপর আর কিছুই দেখা যাচ্ছে না, কারণ সেদিকটায় মানুষের আনাগোনা নেই বললেই চলে। স্ক্রিনের দিকে তাকিয়ে শিহাবের চোখ মুখ শক্ত হয়ে এলো। বিপদের সংকটটা এখন আরও স্পষ্ট। ল্যাপটপের স্ক্রিনে ম্যাপের কাঁটাটা যখন স্থির হলো, শাহরিয়ার আর শিহাবের কপাল চিন্তার ভাঁজ আরও গভীর হলো। সিসিটিভি ফুটেজ দেখা গেল কালো গাড়িটির অতিপথ অনুসরণ করে তারা যে জনমানবহীন প্রান্তরের হদিশ পেল, তা দেখে শিহাবের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। শাহরিয়ার ভাই, জায়গাটা চেনা লাগছে। শিহাবের গলার স্বরে এক অদ্ভুত কাঁপুনি দিয়ে উঠল। শাহরিয়ার ম্যাপের দিকে ঝুঁকে পড়ে ভালো করে খুঁটিয়ে দেখল জায়গাটা শহরের একদম শেষ মাথায়, যেখানে ইট পাথরের জঙ্গল শেষ হয়ে আদিম নিস্তবতায় ঘেরা এক ঘন অরণ্য শুরু হয়েছে। শাহরিয়ারের চোখ ছানাবড়া হয়ে গেল। এই তো সেই এলাকা। সে অস্ফুট স্বরে বলে উঠল, অবনীদের বাড়ি। জঙ্গলটা তো অবনীদের বাড়ির সীমানা থেকে খুব একটা দূরে নয়। অবনীর নামটা মস্তিষ্কে আসতেই এক অজানা আশঙ্কার শীতল স্রোত শাহরিয়ারের শির দ্বারা বয়ে নেমে গেল। বিগত কয়েক মাসের স্মৃতিগুলো ঝাপসা হয়ে আসা কুয়াশার মতো তার চোখের সামনে ভিড় করতে লাগলো। সেই শান্ত মায়াবী অবনীর মুখটা, যার সাথে শাহরিয়ারের জীবনের অনেকগুলো সোনালি মুহূর্ত জড়িয়েছিল। কিন্তু আজ পরিস্থিতির কী বিচিত্র পরিহাস। দুজনেই আলাদা। শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলল। যে বাড়ি আঙিনায় একসময় সে পরম নিশ্চিন্তে পা রাখত, সেই বাড়ির সীমানা ঘেঁষেই আজ তার সবচেয়ে প্রিয় সহযোদ্ধা মনিরের জীবনের চরম সংকট ঘনিয়ে আসছে। শাহরিয়ারের মনে পড়ে গেল অবনীদের বাড়ির পিছনে বিশাল একটা বাগান আছে, আর তারপরে শুরু সেই গা ছমছমে জঙ্গলটা। একসময় যে জঙ্গলটাকে রহস্যময় মনে হতো, আর সেটাকেই তার কাছে এক নরককুণ্ড বলে মনে হচ্ছে। মনের ভেতরে তখন উতাল সমুদ্র। অবনী কি জানে তার বাড়ির ঠিক পাশেই এমন একটা ভয়ঙ্কর খেলা চলছে। শিহাবের ডাকে শাহরিয়ারের ধ্যান ভাঙল। মনির ভাইকে তবে কি ওখানেই নামানো হয়েছে? ওই পরিত্যক্ত জঙ্গলটা তো অপরাধীদের জন্য আদর্শ লুকানোর জায়গা। কিন্তু অবনীদের বাড়ির এত কাছে কেন? এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো গভীর রহস্য আছে? শাহরিয়ার আস্তে করে বলল, কাকতালীয়। এর বলে ল্যাপটপ বন্ধ করে তারা দ্রুত গাড়ি স্টার্ট দিল। অবনীর বুকের ভেতরটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। মুখটা কাপড়ের ঠাসা, তাই বাতাস ফুসফুস পর্যন্ত পৌঁছাতে পারছে না। প্রতিটি সেকেন্ড যেন এক একটি অনন্তকাল মনে হচ্ছে অবনীর কাছে। নাকের ফুটো দিয়ে টেনে নেওয়া সামান্য বাতাসটুকুও যেন আগুনের মতো তপ্ত মনে হচ্ছে। হাত দুটি পিঠ মোড়া করে এমনভাবে বাঁধা যে নড়াচড়া করার প্রতি চেষ্টায় দড়িগুলো চামড়া কেটে মাংসের ভেতরে বসিয়া যাচ্ছে। নিজের অক্ষমতায় আর যন্ত্রণায় অবনী একবার চোখ বুজল, কিন্তু হাল ছাড়ল না। হাতের বাঁধন খোলার জন্য সে প্রাণপণ মোচড় দিচ্ছে। কবজির হাড় মটমট করে উঠছে, কিন্তু দড়ির গিঁট যেন আরও জেদি হয়ে বসছে। হঠাৎ তার মনে পড়ল জঙ্গলের ধারে থাকা সেই তাল গাছগুলোর কথা। নিরুপায় অবনী অন্ধকারের বুক চেয়ে পা বাড়ালো সেই নিষিদ্ধ
অরণ্যের দিকে, যাকে গ্রামের মানুষ এক নামে চেনে, মানুষ খেকো জঙ্গল বলে। গ্রামের বৃদ্ধদের মুখে শোনা যায়, এই জঙ্গলে পা রাখা মানেই নিজের ছায়া হারানো। দিনের তপ্ত রোদেও সেখানে কেউ সীমানা মোড়ানোর সাহস পায় না। সেখানে রাতের নিস্তব্ধতায় জঙ্গলটি যেন এক অতি কায় দানবের মতো হাঁ করে বসে আছে। লোকমুখে প্রচলিত এই জঙ্গলে যে যায় সে আর মানুষ থাকে না, বনেরই কোনো এক অশরীরী অংশ হয়ে যায়। ঝোপঝাড়ের কাঁটা অবনীর শাড়ি ছিঁড়ে ফালি করে দিচ্ছে। পায়ের তলায় শুকনো পাতা মচমচ শব্দ নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। বনলতা পাতার ঝাপটায় শরীর রক্তাক্ত হলেও তার লক্ষ্য স্থির। সামনে অন্ধকারের মাঝে কলঙ্কারের মতো দাঁড়িয়ে আছে বিশাল এক তাল গাছ। বাতাসের ঝাপটায় গাছের শুকনো পাতার কর্কশ আওয়াজ যেন ফিসফিস করে বলছে, ফিরে যাও অবনী। কিন্তু ফেরার পথ তার বন্ধ। সে ধীর পায়ে এগিয়ে গেল তালগাছের সেই ধারালো করাত সদৃশ্য বোটার দিকে, যা বাতাসের নিচে পড়ে আছে। গাছের ডাঁটার দুই পাশে থাকা করাতের মতো তীক্ষ্ণ দাঁতগুলোই এখন তার একমাত্র মুক্তিদাতা। অবনী পিঠ ঘুরিয়ে সেই ধারালো খাজে দড়িটা ঘষতে শুরু করলো। এদিকে বাতাসের শস্য শব্দ, আর অন্যদিকে দড়ির ওপর তাল করাতের ঘর্ষণের ক্যাসক্যাস আওয়াজ, সব মিলিয়ে এক নারকীয় পরিবেশ মনে হচ্ছে অবনীর কাছে। ভয়ে বুক দুরু দুরু করলেও অবনী হার ছাড়ল না। এই জঙ্গল তাকে গিলে খাওয়ার আগেই তাকে মুক্ত হতে হবে। অবনীর হাতের বাঁধন তালগাছে দাঁড়ালো করাতের ঘর্ষণে সবেমাত্র আগলা হয়েছে। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা চিরে দূর থেকে একটা যান্ত্রিক গর্জন ভেসে এলো। পিচঢালা রাস্তা দিয়ে চাকার ঘর্ষণে আগুনের ফুলকি ছুটিয়ে একটা মিশে কালো গাড়ি সাই সাই করে এসে থামলো ঠিক জঙ্গলের মাঝ বরাবর। হেডলাইটের তীব্র সাদা আলোয় বনের অন্ধকার যেন একবার কেঁপে উঠল। গাড়ি থেকে ছায়ার মতো নিঃশব্দে নেমে এলো কালো পোশাকধারী তিন অবয়ব। তাদের মুখ ঢাকা, শুধু চোখের মণিগুলো অন্ধকারের শিকারী পশু মতো জ্বলছে। কয়েক সেকেন্ডের এক রূঢ় নীরবতা, এরপর গাড়ির পিছনের দরজা খুলে তারা এক বিধ্বস্ত আধমরা মানুষকে রাস্তার ধুলোয় ছুঁড়ে ফেলল। মানুষটি যন্ত্রণায় গঙ্গানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছে। কাজ শেষ হতেই গাড়িটি আবার টায়ার জ্বালানো, ধোঁয়া আর বিকট শব্দে ধুলো উড়িয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কালো পোশাকধারী লোকগুলো সেই বিধ্বস্ত মানুষটিকে হিড়হিড় করে টেনে জঙ্গলের গহীনে নিয়ে এলো ঠিক সেখানে। অবনী লুকিয়েছিল সেখান থেকে একটু দূরে। অবনী ভয়ে কাঠ হয়ে গাছের আড়ালের দিয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ঘাতকগুলোর হাতে দাঁড়ালো অস্ত্রের ঝিলিক চাঁদের ম্লান আলোয় হাড়হিম করা এক দৃশ্য তৈরি করলো। তারা কোনো সময় নষ্ট করলো না। পৈশাচিক ক্ষিপ্রতায় বিধ্বস্ত লোকটির গলার নলিতা অবনীলায় চিরে ফেলল। রক্তের তপ্ত ধারা ভিজিয়ে দিল বনের শুকনো পাতা। কিন্তু সেখানেই তাদের বিধ্বস্ততা থামল না। অশরীরী নিস্তব্ধতায় শুধু শোনা যেতে লাগলো পেশি আর হাড় কাটার এক ভোঁতা শব্দ। গলা থেকে নাভি পর্যন্ত তারা দেহটি চিরে ফেলল, ঠিক যেভাবে কসাইরা পশু জবাই করে। বাতাসে তখন কাঁচা রক্তের কটু গন্ধ মম করছে। ওদের একজন নির্লিপ্তভাবে নিজের রক্তমাখা হাতটা লোকটির শরীরের গভীরে সিদিয়ে দিল। ভেতরকার উষ্ণতা তখনও নিভে যায়নি। কবজির এক ঝটকায় সে টেনে বের করে আনলো তাজা স্পন্দিত কলিজাটা। চাঁদের অবস্থা আলোয় সেই মাংসপিণ্ড থেকে ধোঁয়া উঠছে। ওদের মধ্যে যে দীর্ঘদেহী সে রক্তমাখা হাতটা উঁচিয়ে ধরল। তার কণ্ঠস্বর ছিল কবরের মতো ভারী আর হিমশীতল, যেন বহুকাল ধরে সে কোনো মানবিক আবেগ অনুভব করেনি। ফ্যাঁসফ্যাঁসে গলায় সে বিড়বিড় করে বলে উঠল, এটা শাহরিয়ারের জন্য। দীর্ঘদেহী লোকটার মুখে শাহরিয়ারের নাম শুনে অবনীর অন্তরাত্মা শুকিয়ে গেল। মনে হচ্ছে মুহূর্তের মধ্যে বনের সমস্ত অক্সিজেনকে যেন শুষে নিয়েছে। চারপাশের অন্ধকারটা যেন জ্যান্ত হয়ে তাকে গ্রাস করতে এলো। তার চোখের সামনে তখনও সেই বিধ্বস্ত দৃশ্য, ছিন্ন ভিন্ন দেহ, সাপ সাপ রক্ত আর সেই ধোঁয়া ওঠা উষ্ণ মাংসপিণ্ড আর সেই পৈশাচিক
টোকন কিনা তার স্বামীর জন্য, যে মানুষটার সাথে সে দিনের পর দিন এক বিছানায় শুয়েছে, যার হাত ধরে ভবিষ্যতের স্বপ্ন বুনেছে, সেই শাহরিয়ারের নামের সাথে এমন এক নারকীয় দৃশ্যের যোগসূত্র সে কল্পনাও করতে পারেনি। অবনীর মনে হলো তার চেনা জগৎটা তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে। যদিও আজকেই তার ডিভোর্স হয়ে গিয়েছে। অবনী যখন নিজের অস্তিত্বের সংকটে থরথর করে কাঁপছিল, ঠিক তখনই জোপের ওপার থেকে ভেসে এলো হাড়হিম করা শব্দ। খুনিদের কাজ এখনও শেষ হয়নি। তারা যেন কোনো এক পৈশাচিক কারখানার দক্ষ কারিগর, যাদের হাতে আবেগ নেই, আছে কেবল নিখুঁত নিষ্ঠুরতা। চাঁদের মরা আলোয় অবনী দেখল দীর্ঘদেহী লোকটা তার কোমর থেকে একটা ভারী দা বের করলো। এরপর শুরু হলো সেই নারকীয় ধ্বংসযজ্ঞ। কোনো কথা নেই, কোনো উচ্চবাচ্য নেই, কেবল হাড়ের উপর দাতব অস্ত্রের সজোরে আঘাতের শব্দ। তারা লোকটার হাত পাগুলো শরীর থেকে আলাদা করে ফেলল, ঠিক যেভাবে কসাইরা হাতে পশু জবাইয়ের পর মাংস কুচি করে মাংস কাটার সেই বোতা আর ভেজা শব্দ অবনীর কান দিয়ে ঢুকে মগজে গিয়ে হাতুড়ির মতো পিটুনি দিচ্ছিল। লোকগুলো অত্যন্ত নিপুণভাবে মাংসের দলা আর হাড়ের টুকরোগুলোকে আলাদা করে প্লাস্টিকের কালো প্যাকেটে ভরতে লাগলো। প্রতিটি প্যাকেট করার সময় তারা এমনভাবে চাপ দিচ্ছিল যে ভেতর থেকে বাড়তি রক্ত চুইয়ে নিচে শুকনো পাতার ওপর জমাট বাঁধছিল। বাতাসে তখন কাঁচা মাংস আর রক্তের এক বমি উদ্রেককারী কটু গন্ধ। অবনীর মনে হলো তার পেটের ভেতরটা মুচড়ে উঠছে। লোকগুলোর নীরা শক্ত ভঙ্গি দেখে মনে হচ্ছে তারা যেন কোনো বাজার থেকে কেনা সদাই গুছিয়ে রাখছে। এক একটি ছোট ছোট প্যাকেট যখন তারা কষ্টে দিয়ে আটকাচ্ছিল, সেই কর্কশ শব্দটা রাতের নিস্তব্ধতাকে বারবার ফালাফালা করে দিচ্ছিল। তারপর ওই বড় কালো ব্যাগটার ভেতর তারা ছোট প্যাকেটগুলো একে একে সাজিয়ে রাখলো। অবনী শিউরে উঠে ভাবল, এই ব্যাগের গন্তব্য কোথায়? পৈশাচিক উল্লাস শেষে দীর্ঘদেহী লোকটা তার পকেট থেকে একটা প্লাস্টিকের বোতল বের করলো। কর্কশ সাথে সিপিটা খুলতেই করা কেরোসিনের গন্ধ বনের ব্যবসা বাতাসকে ভারী করে তুলল। তারা খুব নিরাসক্ত ভঙ্গিতে রক্ত ভেজা ওই শুকনো পাতার স্তূপ আর ছিন্ন ভিন্ন মাংসের অবশিষ্টাংশের ওপর তেলটা ঢালতে লাগলো। অতঃপর দেশলাই দিয়ে জ্বালিয়ে দিল সেগুলো। অন্ধকারের বুকে মুহূর্তের মধ্যে লকলকে আগুনের লেহিহান শিখা আকাশ পানে হাত বাড়িয়ে দিল। আগুনটা লক লক করে জ্বলতে শুরু করতেই শুকনো পাতা আর কেরোসিনের সংমিশ্রণে এক বীভৎস নীলচে হলুদ আভাস ছড়িয়ে পড়ল চারপাশে। আগুনের উত্তাপে বাতাস কাঁপতে শুরু করলো। সেই আগুনের নাচনে খুনিদের দীর্ঘ ছায়াগুলো বনের গাছের ওপর দানবের মতো বড় হয়ে দুলছিল। মৃতদেহের অবশিষ্টাংশ যখন আগুনের স্পর্শ পেল, তখন একটা উৎকট চরচর শব্দ আর মাংস পোড়ার অসহ্য কটু গন্ধ বাতাসে মিশে গেল। অবনীর নাকে সেই পোড়া গন্ধটা আসতেই তার পাকস্থলী উল্টে আসতে চাইল। সে দেখল আগুনের আলোয় খুনিদের মুখগুলো আরও পৈশাচিক লাগছে। তারা আগুনের দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে, যেন আগুনের এই লিলিহান শিখা তাদের করা সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আগুনের রাঙা আলোয় তাদের রক্তমাখা হাতগুলো আরও বীভৎস দেখাচ্ছিল। আগুনের লেহিহান শিখা যখন বীভৎসতার প্রমাণগুলো ছাই করছিল, ঠিক তখনই মাটির গভীর থেকে এক অদ্ভুত যান্ত্রিক কম্পন অনুভব হলো। বনের নিস্তব্ধতা চিরে ঝনঝন শব্দে মাটি সরে যেতে লাগলো। অবনী বিস্ফারিত চোখে দেখল জোপের আড়ালে ধোঁয়া আর নীলচে আলো ছড়িয়ে মাটির বুক চিরে উঠে আসছে এক অত্যাধুনিক দাতব লিফট। খুনিরা কোনো কথা না বলে যান্ত্রিক মনোহরতায় সেই রক্তমাখা প্যাকেটগুলো নিয়ে লিফটের ভেতরে গিয়ে ঢুকলো। লিফটের সাদা আলোয় তাদের অবয়বগুলোকে আরও অমানবিক লাগছিল। দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে দীর্ঘদেহী লোকটা একবার অন্ধকারের দিকে তাকালো, যেন সে জানতো কেউ একজন সেখানে লুকিয়ে আছে। পর মুহূর্তেই লিফটটি আবার মাটির ভেতরে সে দিয়ে গেল।
মাটি সরে গিয়ে আগের জায়গায় ফিরে এলো, যেন সেখানে কোনো দিন কিছুই ছিল না। অবনী ঝোপের আড়ালে পাথরের মতো জমে রইল। গল্প তোর নেশায় বিভোর আমি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।